সুপ্রিয় আইনি শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপিল রিভিউ রিভিশন। আমি প্রথমে বলে রাখি, উক্ত স্যাট অ্যাক্টের 146 নম্বর ধারা থেকে 151 নম্বর ধারা পর্যন্ত আপিল রিভিউ এবং রিভিশন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের শুরুতেই দেখেছি যে এখানে বিভিন্ন রকমের খতিয়ান তৈরি করা হয়েছে। খতিয়ানের কোন ভুলগুলো হলো, ভুলগুলো কীভাবে সংশোধন করা হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। তারপর স্যাট অ্যাক্টের মধ্যে বিভিন্ন রকমের এখতিয়ার দেওয়া হয়েছে। কাদেরকে এসি ল্যান্ডের কিছু এখতিয়ার আছে, কালেক্টরের কিছু এখতিয়ার আছে, ডিভিশনাল কমিশনের কিছু এখতিয়ার আছে। তো আমি প্রথমে বলে রাখি যে এটা কিন্তু কোনো প্রকারের জুডিশিয়াল আপিল নয়, এগুলা কোনো জুডিশিয়াল অ্যাপিল নয়। আমি আবারও বলি, এগুলো কোনো জুডিশিয়াল অ্যাপিল নয়, এগুলো হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনের কাছে অ্যাপিল। তো এই অ্যাপিলগুলো কি, আমরা এগুলোকে বলবো কোয়াজি জুডিশিয়াল। আমি গত ক্লাসে এটা বলেছিলাম যে এগুলো হচ্ছে কোয়াজি জুডিশিয়াল ফাংশন হবে। তো এখন প্রশ্ন হলো, তাহলে আমরা এর আগে জানানো দরকার যে আসলে আপিল কি, রিভিশন কি, রিভিউ কি, এগুলো কি আসলে আদৌ একই জিনিস নাকি এগুলোর মধ্যে কোনো প্রকারের বেসিক পার্থক্য আছে। তো আমি এই বিষয় নিয়ে ডিসক্রিপশন বক্সে আপনারা নিশ্চয়ই এগুলো দেখতে পাবেন যে এই বিষয় নিয়ে একদম মেজর যে পার্থক্য সেটা আমি বলে দিয়েছি, আপনারা সেটা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন আমি যেহেতু এটা কোয়াজি জুডিশিয়াল ফাংশনের এইগুলো আপিল, রিভিউ এবং রিভিশন, তো এইগুলো আসলে কীভাবে হয় তার আগে জানানো দরকার যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সর্বোচ্চ যেটা অথরিটি সেটা কি জানেন? সেই সর্বোচ্চ অথরিটি হচ্ছে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড, অর্থাৎ ভূমি প্রশাসন বোর্ড। সর্বোচ্চ অথরিটি কি? ভূমি প্রশাসন বোর্ড। এখন প্রশ্ন হলো, ভূমি প্রশাসন বোর্ডটা আসলে কোথায় থেকে আসলো? তো ভূমি প্রশাসন বোর্ড এটা হচ্ছে এখানে বলা আছে দ্য বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট হবে দ্য বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 1980 সালে এটা তৈরি করা হয়েছে। অর্থাৎ দ্য বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট নামে 1980 সালে এই বোর্ডটা প্রতিষ্ঠা করা হয়। তো এই অ্যাক্টের মাধ্যমে বোর্ডটা প্রতিষ্ঠিত হওয়ার পর পরবর্তীতে গিয়ে 1982 সালে স্যাট অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, স্যাট অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 1982 সালে, স্যাট অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্ট হওয়ার মাধ্যমে স্যাট একটা সর্বোচ্চ অথরিটি হয়েছে দ্য বোর্ড অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী ভূমি প্রশাসন বোর্ড। এখন প্রশ্ন হলো, এই ভূমি প্রশাসন বোর্ড 1982 সালে স্যাট অ্যাক্টের সাথে যুক্ত হয়, অর্থাৎ স্যাট অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশ করা হয়। তো এটা পরবর্তী দিকে 7 বছর পর, আফটার 7 ইয়ার, পরবর্তী দিকে আবার 7 বছর পর হচ্ছে 1989 সালে এই একই অ্যাক্টটাকে আবার বাতিল করা হয়। এই অ্যাক্টটাকে বাতিল করে ভূমি প্রশাসন বোর্ডও বাতিল হয়ে যায়। এই ভূমি প্রশাসন বোর্ডও বাতিল হয়ে গিয়ে এই জায়গায় এস্টাবলিশড হয় ল্যান্ড অ্যাপিল বোর্ড, ল্যান্ড অ্যাপিল বোর্ড, ল্যান্ড অ্যাপিল বোর্ড। তো বর্তমানে তাহলে আমরা দেখতে পারি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের সর্বোচ্চ অথরিটি যেটা, যে অথরিটির মাধ্যমে প্রত্যেকটি রেভিনিউ অফিসার, প্রত্যেকটি রাজস্ব কর্মকর্তা, কালেক্টর, ডিভিশনাল অফিসার সবাই নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে ল্যান্ড অ্যাপিল বোর্ড। তাহলে আমরা এখান থেকে একদম সামারিতে যদি বলি, তাহলে ভূমি প্রশাসন বোর্ড 1982 সালে যখন স্যাট অ্যাক্টের সাথে যুক্ত হয়, তা থেকে 7 বছর চলে। 7 বছর পর 1989 সালে এসে ল্যান্ড অ্যাপিল বোর্ড নতুন করে এস্টাবলিশ করা হয়, অর্থাৎ ল্যান্ড অ্যাপিল বোর্ড। এটা 1980 সালে তৈরি করা হয়, 1989 সালে তৈরি করা হয়, এবং এটার মাধ্যমে স্যাট একটা সর্বোচ্চ অথরিটি হলো এখন ল্যান্ড অ্যাপিল বোর্ড। তাহলে আমরা ইতিহাসটা জানলাম যে ল্যান্ড অ্যাপিল বোর্ডটা কীভাবে আসলো, ভূমি প্রশাসন বোর্ডটা কীভাবে আসলো। তো এখন আমরা জানবো যে আসলে কোনটার এখতিয়ার কতটুকু এবং কে কীভাবে রিভিউ, রিভিশন, অ্যাপিল এগুলো করতে পারে।
ওকে, তা আমরা এর আগে তাহলে হায়ার সিটে একটু আরেকবার দেখে নেই যে হায়ার সিটে কীভাবে দেওয়া আছে। হায়ার সিটে হলে তাহলে আমরা প্রথমে সর্বোচ্চ অথরিটি কী পাইলাম, সর্বোচ্চ অথরিটি এখানে পাইলাম যেটা, সেটা হচ্ছে যে ল্যান্ড এপিল বোর্ড অর্থাৎ ভূমি আপিল বোর্ড। ওকে, তাহলে আমরা পাইলাম ভূমি আপিল বোর্ড। ভূমি আপিল বোর্ড হচ্ছে সর্বোচ্চ অথরিটি। এর পরের অথরিটি হচ্ছে বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার পর হচ্ছে ডেপুটি কমিশনার বা এটাকে বলে কালেক্টর, যাকে আমরা জেলা প্রশাসক ভাবি। কালেক্টর বা ডেপুটি কমিশনার বা ডেপুটি কমিশনার, এবং সর্বনিম্ন আছে সহকারী কমিশনার ভূমি, সহকারী কমিশনার ভূমি। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখেছি যে কোনো প্রকারে যদি মামলা আসে, কি মামলা হয়, যে কোনো মিউটেশন সম্পর্কিত মামলা হলো, খাস জমির বন্দোবস্ত সম্পর্কিত মামলা হলো, তারপর আপনার খাজনার বৃদ্ধি বা হ্রাসজনিত কোনো প্রকারের মামলা হলো, তারপর আপনার কি হলো ভূমি উন্নয়ন কর সম্পর্কিত যে কোনো রকমের মামলা আসলো। তো এই মামলাগুলো প্রথমে দাখিল করা হয় সহকারী কমিশনার ভূমির কাছে। এই সহকারী কমিশনার ভূমির কাজ দিয়েই মেনলি শুরু হয়, যে এখানে কেউ সংক্ষুব্ধ হলে এখানে, এখানে সংক্ষুব্ধ হলে এখানে, এখানে সংক্ষুব্ধ হলে এখানে। তো এই ধারাটা কিভাবে আসলে চলে, তাহলে এই ধারাটার মধ্যে কখন আপিল করতে হয়, কখন রিভিশন করতে হয়, কখন রিভিউ করতে হয়, আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা আপিলের কাছে আসি, যে এই বিষয়টা আপিল করা হয় কিভাবে। তা আপিলটা হয় এভাবে যে 147 ধারা অনুযায়ী। তাহলে আপিল হয় কত, আপিল হয় 147 ধারা অনুসারে, স্যাট অ্যাক্টের 147 ধারা অনুযায়ী সাধারণত আপিলগুলো হয়ে থাকে। এখন আমি প্রথমে বলি, আপিল ইখতিয়ার সবারই হচ্ছে অরিজিনাল জুরিডিকশন, অর্থাৎ অরিজিনাল অ্যাপিলেট জুরিডিকশন। কারো যদি অরিজিনাল অ্যাপিলেট জুরিডিকশন না থাকে তাহলে তারা আপিল নিতে পারবে না, বা সেই অথরিটির কাছে আমরা আপিল করতে পারবো না। এখন প্রশ্ন হলো, এই অরিজিনাল জুরিডিকশনটা কয়জনের আছে? প্রথমে বলে রাখি, অ্যাপিলেট জুরিডিকশন আছে 3টে অথরিটির। তাহলে প্রথমে ভূমি আপিল বোর্ড, তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার, তারপর হচ্ছে কালেক্টর। কিন্তু সহকারী কমিশনারের কোনো আপিল এখতিয়ার নেই। এখন কেন সহকারী কমিশনারের কোনো আপিল এখতিয়ার নেই আমরা পরে আসতেছি। এখন একটু দেখেন, তাহলে প্রথমে যে কোনো পক্ষ, সেটা খতিয়ান সম্পর্কিত হতে পারে বা মিউটেশন সম্পর্কিত বিষয়, নামজারি বিষয়ে কোনো একটা পক্ষ কি হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে। তাহলে সংক্ষুব্ধ হওয়ার ফলে তিনি প্রথমেই আবেদন করবেন কার কাছে, সহকারী কমিশনার ভূমির কাছে 147 ধারা অনুযায়ী। আপিল করার সময় হচ্ছে 30 দিন, অর্থাৎ 30 দিনের মধ্যে তিনি কি করবেন, কালেক্টর বা ডেপুটি কমিশনারের নিকট আপিল করবেন। ওকে, এখন কালেক্টর এবং ডেপুটি কমিশনার তাহলে কি হলো, এখানে আবেদন করার ফলে যে রায়টা আসলে সেই রায়ের বিরুদ্ধে এগেইনস্টে এখানে আপিল করা হলো। তো এই আপিলটা হচ্ছে তার অরিজিনাল জুরিডিকশন, অর্থাৎ তিনি আপিল অবশ্যই গ্রহণ করতে পারবেন, কেননা তার অথরিটি আছে। ওকে, তো এনার কাছে আপিল করা হলো, এনার কাছে যখন আপিল করা হলো 30 দিনের মধ্যে, তখন ইনি আপিলটা শুনানি করলেন এবং ইনি নতুন করে একটা কি দিলেন, আদেশ দিলেন বা রায় দিলেন। তো এই রায়ও সংক্ষুব্ধ কোনো এক পক্ষ, তো এই রায়ও যখন সংক্ষুব্ধ হবে তখন এখান থেকে 60 দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে কি করবেন, আবার আপিল করবেন। প্রশ্ন হচ্ছে, এখানে আপিল বিষয় কিন্তু চলতেছে, এখানে কিন্তু কোনো রিভিশন বা রিভিউর বিষয় আসেনি, অর্থাৎ আপিলই চলতেছে। এখানে আবেদন করা হলো, রায় আসলো, রায় থেকে এখানে আপিল হলো, আপিল করে আবার এখানে আপিল হলো। এখন প্রশ্ন হলো, এখানে যখন আপিল হলো, ইনি একটা রায় দিলেন, এনার রায়ের বিরুদ্ধে চূড়ান্ত যে অথরিটি, যার উপরে আর কোনো অথরিটি নাই, সেটা হচ্ছে কি ভূমি প্রশাসন বোর্ড। এখন এনার কাছে 90 দিনের মধ্যে কি করতে হবে, আপিল করতে হবে। তাহলে আমরা আপিলের বিষয়টি জানতে পারলাম। প্রশ্ন হলো, এখন আপিলটা আসলে কি, আপিলটা হবে এরকম একটা বিষয় যে প্রকৃতপক্ষে যে কোনো একটা রায় সংক্ষুব্ধ হয়েছে, সংক্ষিপ্ত থেকে ধারাবাহিকভাবে সুপ্রিমেসি অনুসারে উপরের দিকে আগানো হচ্ছে। তো এটাই গেল প্রকৃতপক্ষে আপিল। তা আমরা আপিলটা দেখলাম। এখন আপিলে আমরা প্রথম দেখলাম 30 দিনের মধ্যে কালেক্টর বা ডেপুটি কমিশনার নিয়েছে, 60 দিনের মধ্যে বিভাগীয় কমিশনার এবং 90 দিনের মধ্যে ভূমি প্রশাসন বোর্ডের মধ্যে, ভূমি আপিল বোর্ডের মধ্যে করবে। এটা কিন্তু প্রকৃতপক্ষে কী ছিল, ভূমি প্রশাসন বোর্ড, কিন্তু আমরা ভূমি প্রশাসন বোর্ডটা পরবর্তীতে ভূমি আপিল বোর্ডে রূপান্তর হয়ে গেল। ওকে, এখন আমরা এটা দেখতে পারলাম। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপিল আমাদের গেল, আপিলের পর আসলে কি, রিভিশন। তাহলে প্রথম কথা বিষয় হলো, আপিল এবং রিভিশনের মধ্যে পার্থক্যটা কি আসলো। আমরা এখানে পার্থক্য তেমন দেখবো এভাবে যে যদি আপিল করা না হয় তাহলে রিভিশন করা হবে, অর্থাৎ এখানে ওই পক্ষের ইচ্ছা যে আপনি এখানে উপরের বোর্ডে আপিল করবেন নাকি রিভিশন করবেন। রিভিশনের সেকশন হচ্ছে 149,
রিভিশনের সেকশন 149 এবং রিভিশনেরও এখতিয়ার আছে এই 3 অথরিটির। তার মানে সহকারী কমিশনার ভূমি এনার কোনো রিভিশনের এখতিয়ার নাই। ওকে, তো এনার কাছে কোনো প্রকার রিভিশনের এখতিয়ার নাই এবং এই রিভিশনের এখতিয়ার সবারই আদি এখতিয়ার, অর্থাৎ শুরুতেই এখানে আবেদন করা হবে, আবেদন করার পর এখানে যদি রিভিশন করা হয়, আপিল না করে রিভিশন করা, ধরুন এখানে আপিল করা হলো না, কি করা হলো না, আপিল করা হলো না, আপিল না করে রিভিশন করা হলো, তাহলে এনার কাছে যদি রিভিশন করা হয় তাহলে পরবর্তীতে এখানে এই রিভিশনে যদি সংক্ষুব্ধ হয় পক্ষ, তাহলে বিভাগীয় কমিশনারের কাছে রিভিশনই করতে হবে, এই আপিল কিন্তু করা যাবে না। কেননা এখানে আদি এখতিয়ার কি প্রয়োগ করা হয়েছে, রিভিশন আদি এখতিয়ার প্রয়োগ করা হয়েছে। যদি এখানে আপিল আদি এখতিয়ার প্রয়োগ করা হয় তাহলে উপরে আপিল করা যাবে, তারপর এখান থেকে আবার উপরে আপিল করা যাবে। যদি রিভিশন আদি এখতিয়ার রিভিশন প্রয়োগ করা হয় তাহলে এখানে যাহা আদি এখতিয়ার প্রয়োগ করা হয়েছে উপরে যতগুলো স্টেজ আছে সবগুলোতে রিভিশনই করতে হবে বা সেই এখতিয়ার প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কি এখতিয়ার প্রয়োগ করা হলো, এনার সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করা হলো, তাহলে এখান থেকে আবার উপরের দিকেও রিভিশন হবে। ওকে, তো রিভিশন করার পর বিভাগীয় কমিশন রিভিশন করা হবে কতদিনের মধ্যে, তাহলে সহকারী কমিশনার ভূমি যে আদেশ দেবেন সেই আদেশের বিরুদ্ধে 1 মাসের মধ্যে কালেক্টরের নিকট রিভিশন করতে হবে এবং পরবর্তীতে 3 মাসের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে কি করতে হবে, রিভিশন করতে হবে। ওকে, তারপর এখান থেকে যদি সংক্ষুব্ধ হয় তাহলে 6 মাসের মধ্যে ভূমি আপিল বোর্ডের কাছে রিভিশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারলাম যে সবসময় আদি এখতিয়ার প্রয়োগ করে যেটা করা হয়েছে সেটাই উপরের স্টেজে করতে হবে বা সুপ্রিম স্টেজ অনুযায়ী করতে হবে। যদি সহকারী কমিশনার ভূমির সিদ্ধান্তে আপিল করা হয় তাহলে প্রথমে সবগুলো আপিল করতে হবে, কোনো গিয়ে রিভিশন করা যাবে না। যদি সহকারী কমিশনার ভূমি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন করা হয় তাহলে সবগুলো স্টেজে রিভিশন করতে হবে, কোনো প্রকারের আপিল করা যাবে না। এটা বিষয় হলো এখানকার স্পষ্ট। তাহলে এবং ম্যাট ডিউরেশন এটা হলো 3 মাস, এটা গেল 1 মাস, তারপরে 3 মাস, তারপর 6 মাস। ধারা হলো 149 ধারা অনুযায়ী। তাহলে আমরা দেখতে পেলাম আপিল এবং রিভিশন বিষয়টি জানতে পারলাম। তাহলে এখানের মধ্যে তেমন মেজর আমরা পার্থক্য পাইলাম না, আপিলও করতে পারে রিভিশনও করতে পারে, মেজর পার্থক্য এখানে নেই। শুধু মেজর পার্থক্য হচ্ছে টাইম ডিউরেশনের মধ্যে, টাইম ডিউরেশন অর্থাৎ টাইম ডিউরেশনের মধ্যে মেজর পার্থক্য, যে আপিলের ক্ষেত্রে ছিল এখানে 30 দিন বা 1 মাস, পরবর্তী ছিল 60 দিন, পরবর্তীতে 90 দিন, কিন্তু এখানে রিভিশনের ক্ষেত্রে সেগুলো 1 মাস, 3 মাস এবং 6 মাস। ওকে, এখন ভূমি আপিল বোর্ড কি কি ইখতিয়ার দিতে পারে, এটাকে এক রিভিশন বা আপিল যেটাই তার কাছে যাক না কেন সেই অনুযায়ী তিনি এটা বাতিল করতে পারেন, ওই সিদ্ধান্ত বাতিল করতে পারেন, সংশোধন করতে পারেন বা নতুনভাবে আবার খারিজ বা মিউটেশনের কার্যক্রমগুলো করার জন্য আদেশ দিতে পারেন। অর্থাৎ পরিমার্জন, পরিবর্জন, সংশোধন যা কিছু আছে তাহাই কি ভূমি আপিল বোর্ড অবশ্যই করতে পারেন। ওকে, তাহলে আমরা দুটি বিষয় দেখলাম, আপিল এবং রিভিশন। তো একই হায়ারেসিতে আমরা এখন রিভিউ বিষয়টা দেখি। রিভিউ বিষয়টা একটু ভিন্ন হবে। এখন ভিন্নতা কতটুকু, তাহলে প্রথমেই আমি বলে রাখি, আমরা আগে দেখলাম অ্যাপিল এবং রিভিশন ছিল এই 3 বোর্ডের এখতিয়ার। ওকে, কিন্তু রিভিউয়ের এখতিয়ার আছে শুধুমাত্র সহকারী কমিশনার ভূমির। অর্থাৎ রিভিউ বিষয়টি এমন একটি বিষয় যে যেই স্তরের কাছে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়েছে ঠিক সেই স্তরেই যখন আবেদন করা হয় তখন সেটাকে বলা হবে রিভিউ আবেদন। এখন রিভিউ আবেদনটা কীভাবে হতে পারে, এখন রিভিউ আবেদনটা সহকারী কমিশনের ভূমি একটা সিদ্ধান্ত দিলেন, মিউটেশনাল সিদ্ধান্ত দিলেন, ধরলাম আমরা যদি মনে করি এই মিউটেশনাল সিদ্ধান্ত এক পক্ষ মেনে নিল না, তাহলে মিউটেশনের সিদ্ধান্ত এক পক্ষ মেনে নিল না, তখন ইনি যদি মনে করে যে আপনার এই সিদ্ধান্তের মধ্যে কোনো প্রকার ভুল থাকতে পারে, ত্রুটি বিষয় থাকতে পারে, আপনি সঠিক নিয়ম ফলো করেন নাই বা নতুন কোনো কিছু তথ্য আসছে, এরকম বিষয়গুলো যদি দেখিয়ে এনার কাছে আবেদন করে, রিভিউ আবেদন করে, তাহলে ইনি নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজে রিভিউ করতে পারবেন যে কোনো তিনি ভুল করেছে কিনা, কোনো তথ্যের মিস্টেক হয়েছে কিনা, এই বিষয়গুলো তিনি এখানে অবশ্যই দেখবেন এবং দেখে সহকারী কমিশনার ভূমি আবার সিদ্ধান্ত দেবেন। এখন প্রশ্ন হলো যে ইনি যদি সিদ্ধান্ত না দিয়ে বলেন যে না আমি যেটা সিদ্ধান্ত দিয়েছি সেটাই ঠিক, আপনি এখন যে তথ্যগুলো দিয়েই আমার কাছে রিভিউ দেন না কেন বা রিভিশন আবেদন করেন না কেন, আমি আপনার রিভিশন কি করে দিলাম, খারিজ করে দিলাম, তাহলে প্রতিকার কি? এখন প্রশ্ন হলো যদি এখানে রিভিশন বা রিভিউ করা হয়, সহকারী কমিশনার ভূমির ক্ষেত্রে কি করা হয়,
রিভিউ করা হলো কিন্তু রিভিউ খারিজ করে দেওয়া হলো, তাহলে তার প্রতিকার কি? তার প্রতিকার হলো এই উচ্চতর বা সুপ্রিয়র অথরিটির কাছে রিভিশন করবেন। কি করবেন? রিভিশন করবেন, কোনো আপিল করতে পারবেন না। তাই একটি বিষয় মনে রাখতে হবে, যদি সহকারী কমিশনার ভূমি কোনো সিদ্ধান্ত রিভিউ দিয়ে সিদ্ধান্ত দেয় এবং এই সিদ্ধান্ত খারিজ হয়ে যায়, তাহলে খারিজ হলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে উপরে রিভিশন দাখিল করা যাবে এবং পর্যায়ক্রমে এনার সিদ্ধান্তের বিরুদ্ধে উপরে রিভিশন, তার উপরে রিভিশন এভাবে করতে পারবে, কিন্তু আপিল করতে পারবে না। কি করতে পারবে না? আপিল হবে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ তাহলে আমরা এখন যদি বিষয়টিকে একটু সামারি করি, তাহলে কি আসতেছে যে রিভিউ এখতিয়ার শুধুমাত্র সহকারী কমিশনার ভূমির থাকে। সহকারী কমিশনার ভূমির কোনো প্রকারের এপিল এবং রিভিশন এখতিয়ার নেই, এবং সর্বশেষ তিনি রিভিউ এখতিয়ার প্রয়োগ করে যদি খারিজ করে দেন রিভিউ এখতিয়ার, তাহলে উপরের স্তরের মধ্যে কি করা যাবে? রিভিশন দাখিল করা যাবে, কোনো প্রকার আপিল বা রিভিউ এগুলো করা যাবে না। তাহলে সর্বনিম্ন নিচেরটা আমরা ব্যতিক্রম পেলাম। তাহলে এখানে সেকশনটা একটু দেখি, যে রিভিউয়ের সেকশন আছে 150 নম্বর সেকশন, তো 150 নম্বর সেকশন অনুযায়ী রিভিউ করা যায়। এখন একটি মজার ঘটনা, সেটা হচ্ছে আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল দেখছি। তো এই যে দুইটা বিষয় দেখলাম, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড আপিলেট ট্রাইব্যুনাল, আমি এর আগেই কিছুক্ষণ আগে বললাম রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের সর্বোচ্চ স্তর হলো ভূমি এপিল বোর্ড। তাহলে ভূমি এপিল বোর্ড আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর মধ্যে তাহলে সুপ্রিমেসি কোনটা? ট্রাইব্যুনাল। তাহলে কোনটা বড় কোনটা ছোট? তাহলে এটা তো আমাদের দেখতে হবে আসলে। তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা কি আর ল্যান্ড আপিল ট্রাইব্যুনাল, এই দুটোর মধ্যে মেজর পার্থক্য কি, অর্থাৎ ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আমরা খুব সহজভাবে একটু দেখব। সহজভাবে সেটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল শুধুমাত্র আরএস অর্থাৎ 144 ধারা অনুযায়ী যে খতিয়ানগুলো করা হয়েছিল সেই খতিয়ানের যে কোনো রকমের ভুল, ওই খতিয়ানের যে কোনো প্রকারের সংশোধনী সম্পর্কিত যে মামলাগুলো আসবে সেগুলো দেখবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। তো শুধুমাত্র একটি বিষয়, কি বিষয়? সেটি হচ্ছে শুধুমাত্র আরএস মামলা বা রিভিশনাল সার্ভে সম্পর্কিত যে মামলাগুলো আসবে সেটাই দেখবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, এবং সেগুলো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন এখতিয়ার আমরা গত ক্লাসে দেখেছি। আর ভূমি আপিল বোর্ড তাহলে কি দেখবে? তাহলে এখন বিষয় হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এটা কিন্তু পরিপূর্ণভাবে একটা জুডিশিয়াল ফাংশন, ওকে। আর ল্যান্ড আপিল ট্রাইব্যুনালটা হচ্ছে একটা কোয়াজি জুডিশিয়াল ফাংশন, ওকে। তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ভূমি আপিল বোর্ড। তাহলে ভূমি আপিল বোর্ডের এখতিয়ারগুলো কি? ভূমি আপিল বোর্ডের এখতিয়ারগুলো প্রয়োগ করবো কোথা থেকে? একদম এসি ল্যান্ড থেকে শুরু করে। তাহলে এসি ল্যান্ডের কাছে এইগুলো কি হতে পারে? যেমন আপনি এখানে ধরতে পারেন ভূমি উন্নয়ন করের যে কোনো রকমের মামলা, এটা কোথায় যাবে? ভূমি আপিল বোর্ডের, এই বোর্ডের সর্বোচ্চ এখতিয়ার। তারপর হতে পারে যে মিউটেশন সম্পর্কিত মামলা, এটা সর্বোচ্চ স্তরটা হতে পারে। তারপর সম্পর্কিত হতে পারে কি? খাস জমির বন্দোবস্ত সম্পর্কিত যে কোনো মামলা, সেটা অবশ্যই কোথায় যাবে? অবশ্যই ভূমি আপিল বোর্ডের মধ্যে যাবে, তো সর্বোচ্চ স্তর। এগুলো তো প্রথমেই আমরা যাবো কি? এসি ল্যান্ডের মাধ্যমে। তো প্রথমে কোথায় হবে? প্রথমে হবে এসি ল্যান্ড, প্রথমেই হবে এসি ল্যান্ডের কাছে। তারপর পর্যায়ক্রমে রিভিশন এবং আপিলের মাধ্যমে আপিল বোর্ডের কাছে যাবে। তার মানে আমরা এখতিয়ারগত দিক থেকে যদি দেখি, শুধুমাত্র আরএস সম্পর্কিত যে এখতিয়ার সেটা হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, আর অন্য বাকি যেগুলো আছে, তারপর শিকস্তি পয়স্তি সম্পর্কিত হতে পারে, তো এলুভিয়ন ডেলুভিয়ন এগুলো সম্পর্কিত বিষয় অবশ্যই ভূমি আপিল বোর্ডে সর্বোচ্চ স্তর হবে। তাহলে আমরা এটার মধ্যে একটু পরিষ্কারভাবে রিভিশন এবং আপিল বিষয়টুকু জানার চেষ্টা করলাম। পরের পর্বে আপনাদের সাথে নতুন কোনো একটি বিষয় নিয়ে আবার কথা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।